কে তুমি দুয়ারে দাঁড়ায়ে যোগী, স্বামী সুবীরানন্দ। শ্রী রামকৃষ্ণ জন্মগ্রহণ করেন 18 ফেব্রুয়ারি 1836 সালে হুগলির কামারপুকুর গ্রামে। ঠিক তার 16 বছর পূর্বে হুগলি জেলারই অন্তঃপাতি বিশৃঙ্গ গ্রামে অন্য আর এক মহাপুরুষ জন্মগ্রহণ করেন। দুজনেই কুলীন ব্রাহ্মণ। একজনের নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, আর একজন গদাধর চট্টোপাধ্যায়। একজন বিদ্যাসাগর, দয়াসাগর, আর একজন জীবন শিল্পী, জীবন রসিক। অধ্যাপক শঙ্করীপ্রসাদ বসু লিখছেন, কোনো একটি সময়ে বিদ্যাসাগরকে চিত্তবৎ স্পষ্ট এবং নাটকীয় চরিত্রবৎ প্রাণবন্ত যদি কেউ দেখতে চান, রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ডের দ্বারস্থ হওয়া ছাড়া তার উপায় নেই। এখানে মনে হচ্ছে পাঠকের শ্রোতা সুবিধার্থে ঊনবিংশ শতাব্দীর প্রেক্ষাপটে এবং বাংলার নবজাগরণে বিদ্যাসাগরের কী ভূমিকা ছিল তা উল্লেখ করা প্রয়োজন। মেদিনীপুর জেলার বিশৃঙ্গ গ্রামে তদানীন্তন হুগলি জেলার ব্রাহ্মণ পণ্ডিতের ঘরে জন্মেও অসাধারণ প্রতিভার বলে তিনি বাঙালির হৃদয়ের মণিকোঠায় আবির্ভূত হয়েছিলেন। ঊনবিংশ শতকের পুরোভাগে রামমোহন রায়ের হাত ধরে যে সমাজ সংস্কার আন্দোলন বাংলাদেশে শুরু হয়েছিল, বিদ্যাসাগর তার সার্থক উত্তরসাধক। ঠাকুর দেবতা সম্বন্ধে উদাসীন থাকলেও বাস্তবিক মানুষকেই দেবতা বলে মনে করতেন তিনি। সমগ্র বাঙালি জাতিকে তিনি মানব প্রেমের দীক্ষা দিয়ে গেছেন। বাঙালির মন ও বিচার বুদ্ধিকে গভীরভাবে নাড়া দিয়ে এই জাতির মূঢ়তার মোহচ্ছন্নতাকে কাটাতে চেয়েছিলেন রামমোহন রায়। অন্যদিকে বিদ্যাসাগর এই হতভাগ্য জাতির চরিত্রে প্রেম ও পৌরুষকে জাগাতে চেয়েছিলেন। বাঙালির শিক্ষা ব্যবস্থা ও বাংলা ভাষা তথা বর্ণমালার ক্ষেত্রে তাঁর অবদানের কথা আমরা সকলেই জানি। বিভিন্ন বিষয়ে বিদ্যাসাগরের অসাধারণ পাণ্ডিত্যের কারণে আমরা তাকে বিদ্যাসাগর বলি। ছেলেবেলা থেকে তাঁর প্রতিভা ও অধ্যবসায়ের পরিচয় পায়। গ্রামের পাঠশালাতে সাধারণভাবে কিছু সংস্কৃত শিক্ষা করার পর তিনি পিতার সঙ্গে কলকাতায় চলে আসেন। তখন 1828 সাল। তার মেধা ও পরিশ্রমের কিছু কাহিনী কিংবদন্তির মতো ছড়িয়ে আছে, যেমন বাঁধা রাস্তার পাশে মাইলস্টোনগুলো দেখে ইংরাজি সংখ্যা শেখা এবং অর্থাভাবে বাতি না জ্বালাতে পারায় রাস্তায় আলোয় পড়াশোনা করা ইত্যাদি। 1839 সালে সংস্কৃত সাহিত্যে অসাধারণ প্রতিভার পরিচয় দেন এবং ল পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হওয়ার পর তিনি বিদ্যাসাগর উপাধি অর্জন করেন। রামমোহন ও বিদ্যাসাগর দুজনের সম্পর্কে সে সময়ে একদল মানুষের ভুল ধারণা ছিল এই যে তাঁরা নাকি ছিলেন ইংরেজি শিক্ষার প্রোডাক্ট, অর্থাৎ ইউরোপীয় কাব্য, ইতিহাস, সাহিত্য, দর্শন, বিজ্ঞান প্রভৃতির প্রভাবে তাঁদের মন তৈরি হয়েছিল। আসলে তা নয়, তাঁরা 16 আনায় ছিলেন বাঙালি। রেনেসাঁসের যুগের একটা প্রধান বৈশিষ্ট্যই হলো একাধারে অতীতের পুনরুদ্ধার ও বর্তমানের নূতন আবিষ্কার। অতীত ও বর্তমানের আধ্যাত্মিক ও ইহলৌকিক স্তরের সেতুবন্ধন শ্রেষ্ঠ ভারতীয় চিন্তাবিদদের মধ্যেও লক্ষণীয়। বিদ্যাসাগর সম্পর্কেও এই কথা প্রাসঙ্গিক। ঠিক এই অর্থে তিনি ছিলেন নবজাগরণের অগ্রদূত। তাই বিদ্যাসাগর কতিপয় শিক্ষিত মানুষের জন্য নয়, তিনি সমস্ত জাতির আপামর বাঙালির আপন মনের মানুষ। বিদ্যাসাগর এক সংকটের মুহূর্তে বাঙালিকে রক্ষা করেছেন। নবজাগরণের মশাল দীপ্তি ছড়িয়ে দিয়েছেন কালে কালান্তরে। বিদ্যাসাগরের সমাজ সংস্কার ও শিক্ষা বিস্তারের ভাবনাগুলির মধ্যে প্রচ্ছন্ন হয়ে আছে তাঁর স্বদেশ প্রীতির কথা। কৌলিন্য প্রথার কুফলের প্রভাবে সেকালে বাঙালির নারীর দুঃখের শেষ ছিল না। কুলীনরা একাধিক বহু বিবাহ করে ভ্রষ্টাচারে লিপ্ত, অন্যদিকে অকালে বিধবা হয়ে বাঙালি মেয়েরা সমাজের কারাগারে বন্দী। বিদ্যাসাগর হিন্দু শাস্ত্র মন্থন করে শাস্ত্রের সারবতা দিয়ে প্রমাণ করেন যে বহুবিবাহ ও বাল্যবিবাহ প্রথা ঘোরতর অন্যায় এবং বিধবাদের পুনর্বিবাহ শাস্ত্রানুমোদিত।
1856-তেই বিধবা বিবাহ আইন পাস হয়। বাল্যবিবাহ রোষেও তাঁর ভূমিকার কথা শ্রোতব্য। নারী জাগৃতি সেই আবছা আলোর প্রত্যুষে বিদ্যাসাগরই হাতে নিয়েছিলেন মহৎ আলোর প্রদীপখানি। ইংরেজদের রক্তচক্ষুর সামনে তিনি কখনো মাথা নত করেননি। আমরা তো কেউ ভুলে যাইনি সেই ঘটনাটি, যেখানে ইংরেজ সাহেবকে শিক্ষা দিয়েছিলেন তিনি তৎকৃত খারাপ ব্যবহারের জন্য। আজ যে অর্থে সেকুলার শব্দ ব্যবহার করা হয়, তিনি কি তাই ছিলেন না? ব্রাহ্মণ পরিবারে জন্ম হওয়া সত্ত্বেও ব্রাহ্মণ্য ধর্ম সংস্কৃতি ঘেরাটপে আবদ্ধ ছিলেন না তিনি। আসলে রেনেসাঁস ও রিফরমেশন এক জিনিস নয়। রিফরমেশন হলো খ্রিস্ট ধর্মের সংস্কার, আর রেনেসাঁস হলো পরলোক বা পরকালের স্বপ্ন থেকে জেগে উঠে ইহলোক তথা প্রকৃতির মধ্যে মানব জীবনের পরিপূর্ণতার অন্বেষা। মানুষ এই জগতের নিয়মগুলো জেনে নিয়ে এই জগতেই উন্নতির চরম শীর্ষে উত্তীর্ণ হতে পারে, যেমন হয়েছিল প্রাচীন গ্রিকরা। আসলে রেনেসাঁস হলো রিয়ালিটির সঙ্গে পা মিলিয়ে নেওয়া। বিদ্যাসাগর রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন, কিন্তু নিজের স্বভাবের গুণে সেই বৃত্ত থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন। শিক্ষাই জাতির মেরুদণ্ড, তবে শিক্ষার সঙ্গে নৈতিকতার গভীর যোগ রয়েছে বলে তিনি মনে করতেন। শিশু ও বয়স্কদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেছেন, বালিকা বিদ্যালয় স্থাপন করেছেন, সাধারণ মানুষের দরজায় দরজায় গিয়ে অনুরোধ করেছেন মেয়েদের স্কুলে পাঠানোর জন্য। বঙ্গ সন্তানকে কেমন করে শৈশব থেকে ধাপে ধাপে শিক্ষার আলো দেখাতে হবে, বিদ্যাসাগর তা গভীরভাবে অনুধাবন করতে পেরেছিলেন। 1851 সালে বোধোদয় লেখেন। নামকরণ থেকেই উদ্দেশ্যটা পরিষ্কার হয়ে যায়। বর্ণপরিচয় তার কালজয়ী সৃষ্টি, শুধু বাংলাতে নয়, সমগ্র বিশ্ব সাহিত্যে এমন অনন্য প্রাইমার আর লেখা হয়েছে কিনা সন্দেহ। 1855 সালে এপ্রিল মাসে বর্ণপরিচয়ের প্রথম ভাগ এবং ওই বছরের জুন মাসে দ্বিতীয় ভাগ প্রকাশিত হয়। বাংলা গল্প সাহিত্যে জন্ম সম্ভাবনার আকর বর্ণপরিচয়। বাঙালির মায়ের স্নেহ, মমতা ও সহানুভূতিতে রসস্বিক্ত এই গ্রন্থ। সংস্কৃত বর্ণমালার নিগড় থেকে তিনি বাংলা বর্ণমালাকে সরল করে শিশু মনের উপযোগী করে তুললেন। বাংলাদেশের শিশুকে জ্ঞান উন্মেষের প্রথম মুহূর্তে যে বাধার সম্মুখীন হতে হয় তা স্মরণে রেখে তিনি পরিপার্শ্ব থেকে শিশুর চিত্তবিকাশের উপযোগী পর্যাপ্ত উপকরণ রেখেছেন বর্ণপরিচয়। ফ্রান্স, ইংল্যান্ডে থাকার সময়ে চরম দুরবস্থার মধ্যে মধুসূদন একমাত্র বিদ্যাসাগরের সহানুভূতি ও সাহায্য পেয়েছিলেন। তিনিই মধুসূদনকে দেশে ফিরে আসার জন্য অনুরোধ করেন, এমনকি অর্থ সাহায্য করেন। বিদ্যাসাগরের এই নিঃস্বার্থ অবদানের জন্য মধুসূদন তাঁকে দয়ার সাগর বলেছিলেন। চতুর্দশপদী কবিতাবলীর মধ্যে বিদ্যাসাগর নামে একটি কবিতাও লেখেন মধুসূদন দত্ত। বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু, উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে ক্রমশ